নমস্কার বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট কি জুয়া খেলার মতো, গ্যামলিংয়ের মতো? অনেকের মনেই এই প্রশ্নটা আসে, বিশেষ করে যারা ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে। কারণ ইকুইটি মিউচুয়াল ফান্ডে কিন্তু একটা রিস্ক থেকেই যায়। অনেক সময় এরকম হয় যে আপনি যে টাকাটা জমা করেছেন তার থেকে আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু কমে গেছে। মিউচুয়াল ফান্ডে কিন্তু এই ভোলাটিলিটিটা থাকে যে এর আপ ডাউন হতেই থাকে। এবার এই কারণের জন্য অনেকে ভাবছেন হয়তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টটা অনেকটাই জুয়া খেলার মতো। ভাগ্য ভালো থাকলে ভালো রিটার্ন পাবো, ভাগ্য খারাপ থাকলে খুব খারাপ রিটার্ন, এমনকি নেগেটিভ রিটার্ন হতে পারে, সমস্ত টাকা ডুবেও যেতে পারে। কেন বলছি এ কথা? আমি মিউচুয়াল ফান্ড নিয়ে অনেক ভিডিও বানাই, তো ভিডিওর কমেন্টের শেষে অনেক সময়তেই এই ধরনের কমেন্ট আসে। তো সেই কারণের জন্যই ভাবলাম যে এই নিয়ে একটা ভিডিও বানাই, যে গ্যামলিং বা জুয়া খেলা আর ইনভেস্টমেন্টের মধ্যে কিন্তু ফারাক আছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ইনভেস্টমেন্ট আর গ্যামলিং এই দুটোর মধ্যে ফারাকটা কী। সবার প্রথমে যদি ডেফিনেশানে আসি, ইনভেস্টমেন্টের ডেফিনেশানটা কি? ইনভেস্টমেন্ট ইনভলভস পুটিং মানি ইন সাম অ্যাসেটস। এই লাইনটা লক্ষ্য করুন। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আপনার টাকা কিছু অ্যাসেটেতে ইনভেস্ট করা, এই আশা নিয়ে যে সেই অ্যাসেটের দাম ভবিষ্যতে বাড়বে। সেই অ্যাসেটগুলো কি হতে পারে? রিয়েল এস্টেট হতে পারে, জমি জায়গা বাড়ি হতে পারে, যেটাকে রিয়েল এস্টেট বলছি। বন্ড হতে পারে, স্টক হতে পারে, বিভিন্ন কোম্পানির শেয়ার হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে। তো এক্ষেত্রে আন্ডারলাইং প্রিন্সিপালটা হচ্ছে এটাই যে আমি আমার টাকাটা কিছু অ্যাসেটেতে ইনভেস্ট করছি বা কিছু অ্যাসেট কিনে রাখছি। আর গ্যামলিং মানে কি জানেন? গ্যামলিং মানে হচ্ছে বাজি ধরা। গ্যামলিং ইজ ওয়েজারিং, মানে আমি একটা বাজি ধরছি, একটা চান্স নিচ্ছি যে আমার টাকাটা সেখানে জমা করছি এবং সেটা বাজি ধরা। সেখানেতে কিন্তু আমার কোনো অ্যাসেট ওনারশিপ নেই। আমি আমার ভাগ্যর উপরেই বলুন বা চান্সের উপরেই বলুন বা প্রবাবিলিটির উপরেতে ভরসা করছি এবং আশা করছি হয়তো যদি আমার লাকটা ভালো হয় তাহলে আমার লটারিটা লেগে যাবে। তো প্রধান ডিফারেন্স এটাই যে ইনভেস্টমেন্টেতে অ্যাসেটেতে টাকাটা ইনভেস্ট করা হয় আর গ্যামলিংয়েতে বাজি ধরা হয়। এরপরে যেটা সেটা হলো আন্ডারলাইং প্রিন্সিপাল। এই দুটো জিনিসের মধ্যে প্রিন্সিপালটা কি? ইনভেস্টমেন্টটা টোটালি বেসড অন ফান্ডামেন্টাল অ্যানালিসিস, রিসার্চ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য পারফরমেন্স অফ কোম্পানিজ অ্যান্ড অ্যাসেট। ভালো করে লক্ষ্য করুন, ইনভেস্টমেন্ট মানে কিন্তু চোখ বুজিয়ে যেখানে সেখানে টাকাটা ফেলে দেওয়া নয়। ইনভেস্ট করার আগে আপনাকে টোটালি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে যে যে অ্যাসেটটাতে আপনি ইনভেস্ট করছেন সেইখানে ইনভেস্ট করার কী কী প্রস বা কী কী উপকারিতা আছে, কী কী কনস আছে, কোন কোন রিস্ক আছে, সেগুলো সবটাই বুঝতে হবে। যখন কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করছেন তখন জানতে হবে যে কোম্পানির পারফরমেন্স কেমন, ফিনান্সিয়ালসটা কেমন আছে, কোম্পানির কতখানি স্ট্রেংথ আছে, উইকনেস আছে, ইন ফিউচারে কোম্পানিটা গ্রো করতে পারবে কি না, কোম্পানির প্রোডাক্টের ভবিষ্যতে ডিমান্ড হবে কি না, কোম্পানির যারা কম্পিটিটার আছে তারা কি কোম্পানির থেকে ভালো করে ফেলতে পারবে কি না। এরকম বিভিন্ন ধরনের জিনিস দেখে বুঝে তারপরে ইনভেস্ট করবেন। সেটা স্টকেই ইনভেস্ট করা বলুন বা যদি আপনি রিয়েল এস্টেটেও ইনভেস্ট করেন তাহলেও আপনি দেখবেন যে যেই জায়গাতে জমিটা কিনছেন সেই জায়গাতে ভবিষ্যতে তার দাম বাড়ার সম্ভাবনা আছে কিনা, সেখানে ভবিষ্যতে আরবানাইজেশন হবে কিনা, এইসব বিভিন্ন জিনিস দেখে তবেই কিন্তু আপনি ইনভেস্ট করছেন। তো টোটালি কিন্তু একটা থরো রিসার্চ করে করা হয়। হ্যাঁ, তবুও তারপরেও আপনার রিসার্চে ভুল হতে পারে, সেটা ডিফারেন্ট থিং, কিন্তু টোটালি বেস করা হচ্ছে যে একটা রিসার্চের উপরে, এবং যত ভালো এবং নিখুঁত রিসার্চ করতে পারবেন তত আপনার প্রবাবিলিটি বেড়ে যাবে যে আপনি সেখান থেকে ভালো রিটার্ন পেতে পারবেন। কিন্তু যখন আপনি গ্যামলিং করছেন তখন কিন্তু কোনো রকম রিসার্চ নেই। লটারি কাটার সময় কেউ রিসার্চ করে না, ক্যাসিনোতে খেলতে গিয়ে কেউ রিসার্চ করে না। সেখানে শুধু একটা জিনিসই আছে, সেটা হচ্ছে লাক আর চান্স। আমি চান্স বা লাকটার উপর বেস করে লটারির 10টা টিকিট কেটে নিলাম, ব্যাস এইটুকুই। এইবার 3 নম্বর যে ক্যারেক্টারিস্টিক সেটা হলো সাকসেসের চান্স। দেখুন, সাকসেসের চান্স কিন্তু ইনভেস্টমেন্টেতে ওভার দ্য টাইম বাড়তে থাকে। যত আপনি নিখুঁতভাবে রিসার্চ করতে পারবেন, যত আপনি ভালোভাবে বুঝতে পারবেন বিজনেসটাকে বা অ্যাসেটটাকে, যত আপনার এক্সপিরিয়েন্স থাকবে তত কিন্তু আপনার চান্সটা বাড়তে থাকবে যে আপনি আপনার ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন পেতে পারবেন। যেমন ধরুন রামদেব আগরওয়াল, বসন্ত মহেশ্বরী, তারপর রাকেশ ঝুনঝুনওয়ালা, ওয়ারেন বাফেট, এরা সব বিশ্ববিখ্যাত ইনভেস্টার। তারা কিন্তু এই বিজনেসটাকে ভালো বোঝেন এবং ইনভেস্ট করে তারা বিরাট রিটার্ন পেয়েছেন। তার মানে কিন্তু এই নয় যে তারা যতগুলো স্টক বা শেয়ারেতে ইনভেস্ট করেছে সবগুলোতেই ভালো রিটার্ন পেয়েছে। একটা দুটো স্টক হয়তো খারাপ পারফর্ম করতে পারে, কিন্তু তাতেও কিছু এসে যাচ্ছে না, কারণ আপনি টোটাল যে ইনভেস্ট করেছেন টোটাল দেখা যাচ্ছে যে 10টার মধ্যে যদি 8টা ভালো চলে, দুটো যদি খারাপও চলে না, তাহলেও তাদের বিরাট লাভ।
একটা কথা আছে না যে উইনিং দ্য ওয়ার ডাজ নট মিন উইনিং অল ব্যাটেলস, মানে একটা যুদ্ধ জয় করতে গেলে সমস্ত ছোট ছোট ব্যাটেলগুলো জয় করার দরকার নেই। সবার শেষে এটাই দেখা হবে যে আপনি টোটাল সেই যে যুদ্ধটা, সেই ওয়ারটা জয় করতে পেরেছেন কিনা। তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এইটা হয় যে যত আপনি সময় দিতে পারবেন এবং যত আপনি বিষয়টা বুঝবেন তত কিন্তু আপনার সাকসেস বা চান্সটা কিন্তু বাড়বে। কিন্তু গ্যাম্বলিংয়ের ক্ষেত্রে এটা টোটালি ডিপেন্ড করছে আপনার লাকের উপরেতে এবং তার প্রবাবিলিটিটা ডিপেন্ড করছে যে নাম্বার অফ ইভেন্টস, মানে কত ইভেন্ট আছে তার উপরেতে। যদি 1 লাখটা টিকিট থাকে তাহলে আপনার জেতার চান্স হচ্ছে 1/1 লাখ। যদি 1 কোটিটা টিকিট থাকে তাহলে আপনার জেতার চান্স, যদি আপনি একটা টিকিট কাটেন তাহলে 1/1 crore। মানে টোটালি এটা স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটির উপর ডিপেন্ড করছে। এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে কন্ট্রোল ওভার আউটকাম। ইনভেস্টমেন্টে কিন্তু আপনার কন্ট্রোল আছে। কন্ট্রোলটা এই জন্যই আছে যদি আপনি ভালোভাবে রিসার্চ করতে পারেন, যদি আপনি ভালোভাবে মার্কেটটা বোঝেন, যদি আপনি এক্সপিরিয়েন্সড হন, তাহলে কিন্তু আপনার একটা কন্ট্রোল থাকছে যে আপনি ওখান থেকে কী রিটার্ন পেতে পারবেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। ইভেন যদি আপনার মনে হয় যে এখান থেকে এখন ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা নেই, তাহলে সেখানটা আমি বেরিয়ে যাব, আপনি আবার নতুন জায়গাতে ইনভেস্ট করতে পারবো। তার মানে এইটা বোঝা যাচ্ছে যে আমার কন্ট্রোল আছে, আমি ভালো স্টক সিলেক্ট করতে পারি, আমি ভালো রেপুটেড মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে পারি, আমি ভালো ফান্ড ম্যানেজারের কাছে যেতে পারি। এইভাবে আমার আউটকামটা ভালো পাওয়ার জন্য আমি কিন্তু কন্ট্রোল আছে, মানে আমার হাতে কন্ট্রোলটা আছে। কিন্তু গ্যাম্বলিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার হাতে কোনো কন্ট্রোল নেই। এটা টোটালি একটা ইভেন্ট, সেই ইভেন্টের আপনি একজন পার্টিসিপেন্ট এবং সেটা লাক বলতে পারেন, সেটা প্রবাবিলিটি বলতে পারেন, সেটা চান্স বলতে পারেন, যে যেভাবে সেটাকে দেখে। এরপর যেটা সেটা হলো টাইম হরাইজেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা টাইম হরাইজেন খুব গুরুত্বপূর্ণ। শর্ট টার্মে যেটা ইনভেস্টমেন্ট হয় সেটাকেও আমি ওই জন্য গ্যাম্বলিং বলি। যেমন ধরুন ডে টু ডে যারা ট্রেডিং করে, ইন্টারডে ট্রেডিং করে, তাদেরকেও আমি বলি গ্যাম্বলিং। কিন্তু যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন তখন কিন্তু সেটা লম্বা সময়ের হতে হয়, 7, 8, 10 বছর পর্যন্ত ইনভেস্টমেন্ট হয়। একজন মানুষ একটা ভালো কোম্পানির শেয়ার কিনে তারপর সেটা রেখে দিয়েছে, যেভাবে কোম্পানিটা গ্রো করছে তখন কিন্তু আপনার সেখান থেকে ভালো রিটার্ন আসছে। তো মিউচুয়াল ফান্ডেই বলুন বা ইকুইটি বলুন বা রিয়েল এস্টেটে বলুন, সোনাতে বলুন, যেখানে ইনভেস্ট করুন না কেন আপনাকে কিন্তু পেশেন্স নিয়ে অপেক্ষা করতে হবে। প্রথমে একটা ভালো সিদ্ধান্ত নিতে হবে, নিজের নলেজের উপরে বা যারা এক্সপার্ট আছে তাদের বেস করে একটা ভালো স্টক বলুন বা যে কোনো অ্যাসেট সেটা কিনলেন, তারপর ধৈর্য ধরে বসে রইলেন। আপস অ্যান্ড ডাউন আসবে কিন্তু আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে। লম্বা সময়ের জন্য যদি বিনিয়োগ করা যায় তাহলে আপনার রিটার্ন পাওয়ার প্রবাবিলিটিটা বেড়ে যায়। কিন্তু গ্যাম্বলিং তো কি, গ্যাম্বলিং একটা একদমই শর্ট টার্ম ইভেন্ট। আপনি লটারি কিনলেন বা ক্যাসিনোতে গেলেন, কয়েক মুহূর্তের জন্য একটা টিকিট কিনলেন, তারপর যেদিন রেজাল্ট বেরোনো সেদিন বেরিয়ে গেল। তো এটা একদমই শর্ট টার্ম ইভেন্ট, সেটা একটা টোটালি কুইক ইভেন্ট এবং এখানেতে পেশেন্স বা ওয়েট করার কোনো রকম ভূমিকা নেই। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স সেটা হচ্ছে অ্যাসেট ওনারশিপ। যখন আপনি ইনভেস্ট করছেন তখন কিন্তু সেই অ্যাসেটের আপনার ওনারশিপ আসছে। মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন তাহলে মিউচুয়াল ফান্ডের কোনো ইউনিট পাবেন, সেটা তো আপনার ওনারশিপে আছে না, কারণ আলটিমেটলি মিউচুয়াল ফান্ডও কোনো কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করে, তার মানে সেই কোম্পানির তারা একটা মালিক হয়ে যায়। তো আপনি যখন শেয়ারেতে ইনভেস্ট করছেন তখন সেই কোম্পানির একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশেরও আপনি মালিক। যদি এইচডিএফসি ব্যাংকের 10টা শেয়ার আপনার কাছে থাকে তাহলে বলা যেতে পারে যে এইচডিএফসি ব্যাংকে যদি টোটাল 2 কোটি শেয়ার থাকে তাহলে আপনি 2 কোটি ভাগের 10 ভাগের আপনি মালিক কোম্পানির। তো ইনভেস্টমেন্টে আপনার একটা অ্যাসেট ওনারশিপ থাকে, সেটা যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন সেখানেও হতে পারে, যদি আপনি গোল্ডে ইনভেস্ট করেন, রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন। কিন্তু গ্যাম্বলিংয়েতে আপনি কোনো মালিক না। গ্যাম্বলিং একটা সংস্থা করায়, লটারি একটা সংস্থা করায়, আপনি তার মালিক না, সেখানে একজন আপনি পার্টিসিপেন্ট। যদি আপনার ভাগ্য ভালো থাকে, লাক ভালো থাকে, তাহলে আপনি সেখান থেকে রিটার্ন পেতে পারবেন বা সেখান থেকে আপনি পুরস্কার পেতে পারবেন। এরপরে যেটা আসছে সেটা হলো ইমোশন অ্যান্ড ডিসিপ্লিন। এর মধ্যেও কিন্তু তফাৎ আছে। ইনভেস্টিংয়ে দেখা যাচ্ছে যে সাকসেসফুল যদি ইনভেস্টিং হতে হয় বা যদি আপনি সাকসেসফুল ইনভেস্টার হতে চান তাহলে যে ইমোশন দরকার তার মধ্যে সেটা কি, সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোল হতে হবে, আপনার ইমোশনাল কন্ট্রোল থাকতে হবে। গ্রিড অ্যান্ড ফিয়ার এই দুটো ইমোশনের উপর বিশেষ করে কন্ট্রোল থাকতে হবে এবং ডিসিপ্লিন ওয়েতে আপনাকে ইনভেস্ট করতে হবে। কোনো ইম্পালসিভ ডিসিশন নেওয়া যাবে না। আর গ্যাম্বলিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে মেনলি যে ইমোশনটা আমাদের উপর সবথেকে বেশি কাজ করে, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সাইটমেন্ট, দ্বিতীয় হচ্ছে হোপ, আর 3 নম্বর হচ্ছে গ্রিড। মানে কোনো পরিশ্রম করবো না, কোনো কিছু করবো না, শুধুমাত্র লাকের উপর ভরসা করে হার্ড অ্যান্ড মানিটাকে আমি শুধুমাত্র লটারির টিকিট কিনে খরচা করলাম এই আশাতে যদি ভাগ্যটা লেগে যায় কোটিপতি হয়ে যাব।
এইভাবে হয় না, আমি তো অন্তত এইটার উপর বিশ্বাসী নই। আমি মনে করি যদি লাইফে আপনাকে উন্নতি করতে হয় বা ওয়েলথ ক্রিয়েট করতে হয়, তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, আপনাকে ভালো জায়গাতে ইনভেস্ট করতে হবে, ইনভেস্টমেন্টের ব্যাপারগুলো জানতে হবে, বুঝতে হবে, সেখানে ইনভেস্ট করতে হবে। সময় সাপেক্ষ ব্যাপার, একদিনেতে লটারির টিকিট কেটে বড় হওয়ার যে ভাবনা, এই ভাবনা অন্তত অ্যাটলিস্ট আমি পোষণ করি না। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে রেগুলেশন। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কিন্তু টোটালি রেগুলেটেড ইন্ডাস্ট্রি। আপনি সেবির নাম শুনে থাকবেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তারা মোটামুটি এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটাকে রেগুলেট করে। প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন আছে মিউচুয়াল ফান্ডেতে, যাতে ইনভেস্টরদের যে ইন্টারেস্ট সেটা কিন্তু প্রোটেক্টেড হয়। গ্যামলিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ফর্ম আছে, বিভিন্ন ফর্মের গ্যামলিং হয়, সেখানেতে আপনি ইনভেস্ট করতে পারেন, সেখানেও হয়তো রেগুলেশন আছে, আমার ঠিক জানা নেই। এবার বিভিন্ন ধরনের টাইপের কথা যদি বলি, ইনভেস্টমেন্টের বিভিন্ন টাইপের কথা আপনাকে আগেই বলেছি, যেমন ধরুন মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট, গোল্ড, বন্ড, এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট। আর গ্যামলিংয়ের বিভিন্ন ভাগ আছে, যেমন ধরুন অনলাইন বিভিন্ন গেমস, লটারি, ক্যাসিনো, এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভাগ। এবার যদি আমি এটাকে সামারাইজ করি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে ইনভেস্টমেন্ট আর গ্যামলিং ফান্ডামেন্টালি কিন্তু ডিফারেন্ট অ্যাপ্রোচ অফ হ্যান্ডেলিং মানি। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেহেতু আমি ইনফর্ম ডিসিশান নিচ্ছি এবং আমি রিসার্চ করে ডিসিশান নিচ্ছি, সেই জন্য লম্বা সময়ের জন্য যদি অপেক্ষা করি তাহলে আমার গেন হবার চান্সই বেশি। আর গ্যামলিংয়ের ক্ষেত্রে যেহেতু এখানে কোনো রিসার্চের জায়গা নেই, চান্স এবং বাজি ধরার উপর ডিপেন্ড করছে, সেই কারণের জন্যই এখানেতে প্রবাবিলিটি অফ গেইনস খুবই নমিনাল। ম্যাক্সিমাম যেটা চান্স সেটা হলো আপনার হার্ড অ্যান্ড মানির লস।